সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন সাকওয়ার টিপু। সাকওয়ার ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আলোচনা করতে চাই যে আমরা বইমেলা চলছে, সেই জায়গা থেকে আলোচনা যে অনেকেই বলেন যে পাঠকের মৃত্যু ঘটছে, ধীরে 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 ঘটছে। আসলে কি পাঠকের মৃত্যু ঘটছে? মানে বইয়ের পাঠকের, পাঠক তো অনেক রকম পাঠক আছে। আচ্ছা, দুইভাবে দেখা যায়। ধরেন একজন লেখক, সে বলল যে আমার একটা বই লেখার পর আমি বইটাকে আর স্বীকার করি না, মানে এখানে লেখকের কাজটা শেষ, তারপর শুরু হয় পাঠকের কাজ। এটা তো পাঠকের সম্পত্তি। হ্যাঁ, পাঠকের সম্পত্তি। যেমন রোলা বার্তের একটা প্রবন্ধ আছে, লেখকের মৃত্যু, বাংলা করলে যা হবে আর কি। তো আমরা লেখকের মৃত্যুটা কিভাবে ঘটে? লেখকের মৃত্যুটা ঘটে তার চিন্তার যখন প্রকাশটা শেষ হয়, তখন তার এক ধরনের মৃত্যু ঘটে, কিন্তু তখন পাঠকের শুরু হয়। এখন পাঠক জিনিসটা আপনি ধরেন কোনো বইয়ের ক্ষেত্রে আমি দেখলাম যে, আমি একটা হিসাব করলাম কালকে রাতে, হিসাব করলাম, দেখলাম যে আমার দাদা যে বই পড়ছে, আমার বাবাও পড়ছে, আমিও পড়ছি একই বই। তখন আমাদের ফ্যামিলিতে 3 জেনারেশন আমরা একই বই পড়তেছি, তখন বুঝে গেল যে পাঠকের কিন্তু মৃত্যু হচ্ছে না কোনো বইয়ের ক্ষেত্রে, বা পুরন বইয়ের ক্ষেত্রে। যেসব বইকে আমরা ক্লাসিক্যাল বা জ্ঞানের ক্ষেত্রে, যে প্লেটো বা রুশু বা এই জাতীয় অনেক, হ্যাঁ অনেক অনেক কিছু আমরা যদি ধরি, তাহলে ওই অর্থে মানে পাঠকের মৃত্যু ঘটে না। আমরা তো এখনো পড়ি পাঠকের কাছে এরিস্টটলের পলিটিক্স আমরা পড়ি না, আমরা রাষ্ট্রের ক্ষেত্রে আমরা তো ব্যবহার করি, বা প্লেটোর যে সংলাপের, হ্যাঁ কৌটিল্যর অর্থশাস্ত্র পড়ি। হ্যাঁ, তো এই ধরনের আর কি। এটা ঠিক মৃত্যু বলা যাবে না। এখন পাঠক হচ্ছে চেঞ্জ হয়, ধরেন রুচি পরিবর্তন হয়, রুচির একটা পরিবর্তন ঘটে। এই রুচির পরিবর্তনটা হচ্ছে জ্ঞানের তারতম্যের মতো আর কি, জ্ঞানের পার্থক্যের মতো। একটা বই হচ্ছে, আমি মানে জর্জিও আগাম্বে নামে এক ইতালিয়ান দার্শনিক আছে, তার একটা বই আছে হচ্ছে দ্য থিওরি অফ দ্য বাউন্ড। ওইখানে একটা ইন্টারেস্টিং প্রবন্ধ আছে, খুব ছোট প্রবন্ধ, আউটসাইডের মধ্যে উনি একটা কোট আনকোট, ইনটু দ্য ডোর, একটা কোট আনকোট একটা শব্দ আছে। তো উনি বলতেছে যে আউটসাইড জিনিসটা বাহিরের জিনিস না। আমরা যে বলি না আউটসাইড, মনের আড়াল হলে কি হয়, চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়, কিন্তু ও বলতেছে যে না, যে আউটসাইড মানে আমার যে পজিশন, আমার যে অবস্থান, এই অবস্থানের বাইরে যে জিনিসটা থাকে, ওইটা তো আমরা মন দিয়ে কল্পনা করতে পারি, ফলে সে আউটসাইড না। তার মানে ইনার একটা ডোর আছে, দরজা আছে, যাচ্ছে না। ওই বইয়ের পাঠকের ক্ষেত্রে কি ঘটে, পাঠক একটা দরজা দিয়ে ঢুকে, কিন্তু বের হয় অন্য দরজা দিয়ে। যে দরজা দিয়ে সে ঢুকলো বইটাতে, তাহলে সে অনেকগুলা উইন্ডো পেলো, জানালা পেলো, অন্য অন্য দরজা দিয়ে সে বের হলো। বের হওয়ার পর সে যে দরজা দিয়ে ঢুকলো আর বের হওয়ার দরজার মধ্যে একটা পার্থক্য আছে। তার মানে একটা জার্নির ভিতর দিয়ে এক ঘাট থেকে আরেক ঘাটে নামার মতো পরিস্থিতি, পরিস্থিতি হয় আর কি। ওই ক্ষেত্রে বইয়ের যে পাঠক শ্রেণী আছে, এরা সহজে কখনো শেষ হয় না আর কি। এখন ধরুন কোন শ্রেণীর পাঠক বইটা নেয়, এটা হচ্ছে অনেক সময় একটা রাজনৈতিক পরিস্থিতির অবস্থানের মধ্যে দিয়ে নেয়, মানুষের ধরেন রাষ্ট্রীয় কাঠামো জ্ঞানগত জায়গা থেকে নেয়। কিছু জ্ঞান আছে আইডিয়া লেভেল, একদম মানে আদর্শিক লেভেলের জ্ঞান, যেটা আপনার একটা কলম ছাপা হলো, আমি একটু রেফারেন্স দিই, ওইখানে একটা কথা বলছেন বইটা পবিত্র, আপনি এরকম একটা শব্দ ব্যবহার করেছেন। এখন ধরেন এই পবিত্রতা আমরা কিভাবে দেখি? এই পবিত্রতা হচ্ছে ক্লাসিক্যাল গানের যে পবিত্রতা, যে একটা বাক্যকে গাইতে গাইতে এমন একটা শুদ্ধ স্তরে নিয়ে যায়, যেটা হচ্ছে যে আপনার সুরটার মধ্যে অনেক উঠানামা আছে, পরিবর্তন আছে, লহরের মধ্যে উঠানামা আছে। এই উঠানামার মধ্যে দিয়ে কিন্তু থাকে সুরটা। এখন সুর তো আপনি ক্ষণে ক্ষণে তৈরি করতে পারবেন না। এটা হচ্ছে যে কালের সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পরিবর্তিত হয়ে তার ভাষার পরিবর্তন ঘটে, তার চিন্তার পরিবর্তন ঘটে, তার ভোগের পরিবর্তন ঘটে, সবকিছু মিলিয়ে এই পরিবর্তনটা হয় আর কি। ফলে পাঠকের কখনো মৃত্যু ঘটে না। যেটা হচ্ছে যে লেখকের মৃত্যু ঘটতে পারে। আমি বলতেছি লেখক ওই অর্থে, লেখক একটা বই লেখার পর সে আর এক্সিস্ট করে না, মানে তার অস্তিত্বটা ওইখানে থাকে না, ওই সুযোগটা থাকে না। তার কারণ হচ্ছে সে ওই চিন্তায় আর কনসিস্টেন্সি থাকে না, চিন্তার পরিবর্তন আসে পাঠকের। হ্যাঁ, ওইটা হইতে পারে। হ্যাঁ, যে একটা বইকে সে যেভাবে পাঠ করলো, প্রথমে যে আপনি যেটা বললেন যে সে যখন পড়লো তখন যে জানালাটা খুললো, ওই জানালা দিয়ে সে অন্য আলো দেখতে পারে পরে ওই বইটা পাঠ করতে যেয়ে। একটা বইয়ের পাঠকের ভিতর দিয়ে, পাঠের ভিতর দিয়ে
আপনি হয়তো অন্য ধরনের একটা যাত্রা, নতুন যাত্রা তৈরি হতে পারে। হয়তো অনেক দেখা যায় যে অনেক খারাপ বইয়ের মধ্যে এমন কোনো জিনিস আছে যেটা মানসম্পন্ন বই না। এমন কোনো বাক্য আছে যেটা হয়তো আমরা আগে শুনি নেই, বা একজন পাঠক ভাবেনি, ওইটাও ঘটতে পারে। যেটা হচ্ছে যে আপনি বইটাকে ওইভাবে বিচার করা যাবে না। আমি বলতেছি যে বইয়ের ক্ষেত্রে যে বই সমাজের মধ্যে থাকে, কালের পর কাল থাকে, ওইটা হচ্ছে আইডিয়া নির্ভর বই। একটা আইডিয়া মানে একজন লেখক কি ধরনের আইডিয়া দিচ্ছে একটা রাষ্ট্রকে, একটা সমাজকে, বা একটা কাঠামোকে। আমরা যদি ভাষার কাঠামোর কথা বলি, ওই ক্ষেত্রে আমরা দেখা যায় যে ওই বই দীর্ঘদিন আমরা পড়তে থাকি। বঙ্কিমের অনেক বই পড়ি না আমরা, হ্যাঁ, যেমন হুতুম প্যাঁচার নকশা পড়ি আমরা, আলালের ঘরে দুলাল পড়ি, কিন্তু ওই ভাষায় তো আমরা লিখি না এখন আর। ফলে এই ভাষাটা হয়তো ভাষার গঠনের ক্ষেত্রে ধারণাটা নেই। ওইখানে যে জিনিসটা আছে যে একটা ভাষা যখন গঠন হয়, ওই গঠনটা ওই বইয়ের মধ্যে যে প্রাথমিক যে গঠন, ওই গঠনটা হয়তো আমরা ওইটার মধ্যে মজাটা পাই আর কি। এবং এই জায়গা থেকে আমি এবার যেতে চাই যে আবিষ্কার, লেখককে আবিষ্কার, বইকে আবিষ্কার। আমরা এই যে এই আবিষ্কার, যে আমরা যে কোনো লেখকের একটা বই পড়লাম, সেটা কবিতা, প্রবন্ধ, উপন্যাস যাই হতে পারে, তাকে তো আবার আমরা নতুন ভাবেও আবার আবিষ্কার করতে পারি। যে ছোটবেলা একটা বই পড়েছি, আমি যদি কৃষ্ণচন্দ্রের গাদ্দার আমি তৃতীয় শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে পড়ার সময় যেটা পড়েছি, আবার উচ্চ মাধ্যমিকে যেটা যেভাবে পড়েছি, এই এই সময়ে এসে স্নাতকোত্তর পর্ব পেরিয়ে আরো পরে এসে কিন্তু আবার গাদ্দারকে আবার অন্যভাবেই আমরা আবিষ্কার করতে পারি। সেটা রবীন্দ্রনাথের যোগাযোগ বা গোড়াও হতে পারে, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উল্লেখ হতে পারে। সেই জায়গা নিয়ে একটু কথা বলতে চাই যে এই যে পরিবর্তন, লেখক ওই জায়গাতেই আছেন, কিন্তু পাঠক নানাভাবে তাকে আবিষ্কার করছেন, নানাভাবে তার কাছে ধরা দিচ্ছেন। বইকে নতুন নতুন ভাবে আবিষ্কার করা, বিভিন্ন সময়ে এসে বিভিন্ন ভাবে যে বই ধরা দেয়, এটার অনেক অবস্থা আছে। ধরুন আপনার মানসিক অবস্থাটা গুরুত্বপূর্ণ। আমরা বলি না পঞ্চ ইন্দ্রিয়, একজন মানুষের কয়টা ইন্দ্রিয় থাকে? পঞ্চ ইন্দ্রিয়। লেখক হচ্ছে তার ষষ্ঠ ইন্দ্রিয় থাকতে হবে। আর যে পাঠক, সে হচ্ছে ধরেন আরেকটা জিনিস থাকতে হবে যে তারও এই ষষ্ঠ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে সে যাবে। সে তো লেখকের যে ষষ্ঠ ইন্দ্রিয়, ওই ইন্দ্রিয়ের ভিতর দিয়ে তাকে যেতে হয়। এখন এই যাওয়াটা ধরেন আজকের যুগে যদি বলি যে আমি ছোটকালে ধরেন যে বই পড়েছি, এখন আমি পড়লে এই বইয়ের যে একটা সমালোচনা বা একটা ইন্টারপ্রিটেশন হবে, বা ধরেন আমি এই বই সম্পর্কে আমার যে মূল্যায়নটা হবে সম্পূর্ণ ডিফারেন্ট হবে। কারণ হচ্ছে যে রুচির মধ্য দিয়ে আমরা বেড়ে উঠছি, বা যে রুচির একটা দীর্ঘস্থায়ী যে সেতু পার হয়ে আসছে, ধরেন এখনকার এই বিচারটা করতে গেলে দেখা যাবে যে বইটা হচ্ছে যে আপনার সঙ্গে কখনো প্রতারণা করে না। কিভাবে করে না? আপনি যখন একটা বই পড়বেন, সব জিনিস আপনি নিচ্ছেন না, আপনি নিচ্ছেন এমন একটা জায়গায়, যে জায়গাটা হচ্ছে আপনার চিন্তার সঙ্গে, বা এই চিন্তাটা মনে হচ্ছে আপনার চিন্তাকে নতুন চিন্তা যুক্ত করতেছে। আপনি হয়তো এরকম একটা কিছু ভাবলেন যে এই লেখক এটা লিখলো, আপনি মানে আমরা যখন যেটা আবিষ্কারের কথা বললেন, যে আমরা হয়তো দেখা গেল যে একটা সামাজিক সম্পর্ক করতে চাই, বা হয়তো ধরেন বঙ্কিমের একটা এই রাজসিংহের যে উপন্যাস, ওইখানে আছে তুমি যার সঙ্গে প্রেম করতে চাও তাকে ছেড়ে দিতে হবে সমাজের কাছে, সে যদি সত্যিকারেরই ভালোবাসে সে আবার চলে আসবে। ধর আমরা তো এরকম একটা সমাজের মধ্যেই বসবাস করি। ফলে দেখা যাচ্ছে যে যে জিনিসটা আমরা ছোটকালে পড়ে আসছি, আমরা অনেক বই বারবার পড়ছি না, হ্যাঁ, এরকম বইও আছে, দেখলে হিসাব করলে অনেক বই পাওয়া যাবে। কিছু কিছু জিনিস আছে যে কবিতার পংক্তিও নানাভাবে কিন্তু ফিরে ফিরে আসে, নানাভাবে থাকে। ধর লেখক তো একটা স্বাক্ষর দেয়, তার বই প্রথম বইটা হচ্ছে ওই স্বাক্ষরটা। সে লেখক হয়ে যেটা আবিষ্কারের কথা বলি, আমরা একজন লেখককে চিনি কিভাবে? চিনি হচ্ছে তার চিন্তা দিয়ে, তার ভাষা দিয়ে, তার সৌন্দর্য তত্ত্ব দিয়ে, ভাবনা, এই জিনিসগুলো দিয়ে। এখন ধরুন এই স্বাক্ষরটা সে একবারে দেয়, কিন্তু পরবর্তী তার যে অন্যান্য গ্রন্থে হ্যাঁ একই স্বাক্ষর দেয়, কিন্তু এই সাক্ষরতার মধ্যে একটা ভিন্নতা আছে। ধরুন প্রথম বই বা আনন্দ মঠের সঙ্গে আপনি আবার কৃষ্ণকান্তের উইলের, হ্যাঁ, এগুলোর আবার তুলনা করতে পারবেন না, বা রাজসিংহের তুলনা করতে পারবেন না, দুইটা ভিন্ন ভিন্ন জায়গার জিনিস। বা তারপরে এখন ধরুন আধুনিক যুগে এসে একদম আমাদের সর্বশেষ আমরা দেখেছি হুমায়ুন আহমেদের বিশাল বাজার একটা, ওইভাবে পড়া হয় না। কিন্তু শওকত আলী বা রিজিয়া রহমানের কিছু কিছু উপন্যাস তো আমাদের কাছে এক ধরনের মিথিক্যাল চরিত্র তৈরি করেছে। এই চরিত্রটা কখন তৈরি করে? এই চরিত্রটা তখনই তৈরি করতে পারে যে মানুষের যে
তৃতীয় চোখের যে সাক্ষাৎ দেওয়া, দুইটা চোখের বাইরেও আরেকটা চোখের যে সাক্ষাৎ দেওয়া, পাঠক হচ্ছে ওই তৃতীয় চোখ। আমি বলতে চাচ্ছি যে ওই সাক্ষাৎটা একজন লেখককে দিতে হবে যে 3 নম্বর চোখটা আবিষ্কার করতে পারে। আপনি যেটা আবিষ্কারের কথা বললেন বা সৃষ্টিশীলতার যে জায়গা থেকে, ওই চোখটা হচ্ছে সিগনিফিকেন্ট আর কি, এখানে গুরুত্বপূর্ণ। চোখ তৈরি করা বা চোখটা আছে সেটা জানান দেওয়া, মানে পাঠক পড়ে বুঝলো যে হ্যাঁ এটা তো আমিও দেখি বা আমিও ভেবেছি, হ্যাঁ লেখক তো এই কথাই বলছেন, হ্যাঁ হ্যাঁ তা আমি তো এভাবে দেখি, লেখক এভাবে বলেছেন, কিংবা আমি তো এভাবে দেখি নাই, উনি বলছেন এবার দেখতে। হ্যাঁ, ওইটাও ঘুরতে পারে। ধরেন অনেক অ্যাবসার্ড জিনিস আছে, যেমন হুমায়ুন আহমেদের উপন্যাসের মধ্যে আপনি দেখবেন যে চরিত্রগুলো এমন এমন কাজ করে যেটা হচ্ছে যে কল্পনাই করা যায় না। হ্যাঁ, আমার সঙ্গে আছে আমি তাকে দেখিনি, দেখিনি বা আমাদের সমাজে নাই, অথবা থাকতেও পারে যেটা আমরা দৃশ্যমান ভাবে সমাজে বাস্তবিক অর্থে দেখি না। এখন ধরেন এই কল্পনার সঙ্গে যে বাস্তবের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে শুধু কল্পনার সম্পর্ক না, আমরা যে সমাজে বসবাস করি, যে বাস্তবতার মধ্যে থাকি, এই বাস্তবতা আমাদেরকে এমন কল্পনা দিতে পারে যে কল্পনার মধ্যে ধরুন অ্যাবসার্ড জিনিস থাকবে, সুরিয়ালিস্টিক জিনিস থাকবে, ফিউচারিজম থাকবে, নানা কিছু থাকবে। এখন এগুলো পলিটিক্যাল একটা বেজ আছে এই থিওরিগুলার। এই থিওরিতে এমন হয় না। আমরা হয়তো জাদু বাস্তবতার কথা বলি, জাদু বাস্তবতা আরেক ধরনের জিনিস। এখানে কিন্তু একটা সময় দেখা গেল যে থিওরিটিক্যাল জিনিসপত্র খুব চলতো আর কি, 80 দশকের শেষে থেকে 90 পর্যন্ত, যেমন পোস্ট মডার্নিজম, এসব ইয়া। তো আমরা একটা মডার্ন এরার মধ্যে আছি, মডার্ন একটা রাস্তার মধ্যে আছি। এই রাস্তাটা হয়তো আমাদের পরিশীলিত হতে আরো সময় লাগবে। আমরা হয়তো যেটা এই একটা ইন্টারভিউ ছাপলাম আমরা শামসুজ্জামান খানের আমাদের টেলিতে আর কি, ওইখানে উনি বললো যে বইমেলায় 4000-এর মতো বই প্রকাশিত হয়, তার মধ্যে হচ্ছে 100 থেকে 150 মানসম্পন্ন বই। 100-150 মানসম্পন্ন না। এখন ধরেন এটা কেন হয় না একটা ইয়েতে, ধরুন একটা ইন্ডাস্ট্রি যখন হবে বইয়ের ক্ষেত্রে, একটা প্রকাশনা শিল্প, আমরা জানি না বাধা শিল্পী কারা, বইয়ের যে কাগজ উৎপাদন করে ওই শ্রমিককে আমরা চিনি না। এই শিল্পের সঙ্গে যে প্রকাশক, হয়তো তার সঙ্গে আমাদের একটা বোঝাপড়া হয়, যার কারণে এখানে বইটা প্রকাশ হয়। এটা যে টোটাল ইন্ডাস্ট্রি যে শিল্পটা আছে, ওই শিল্প সম্পর্কে আসলে আমাদের এখানে ওই ধরনের ধারণা হয় না। এটার প্রধান কারণ হচ্ছে রাষ্ট্র হিসেবে আমরা খুব অল্প সময়ের রাষ্ট্র। এটা একটা শিল্প গড়ে ওঠার পিছনে যে পরিমাণ শ্রম দেওয়া, যে চিন্তা ভাবনার দরকার, আমরা রাষ্ট্র হিসেবে বিনিয়োগটাও হয় নাই। আমি একটা বিরতিতে যাবো, টিউবে এসে একটু বলতে যে পাঠকের মৃত্যুর কথা বললাম, লেখকের মৃত্যুর কথা বললাম, পাঠকের জীবিত থাকার কথা বললাম, পাঠক তৈরির কথা একটু আসতে চাই। পাঠক কিভাবে তৈরি করবো, পাঠক নির্মাণের ক্ষেত্রে একটা বিনিয়োগ, ভূমিকা, দৃষ্টিভঙ্গির দরকার আছে। নতুন পাঠক কিভাবে হবে? পাঠক তো এভাবে হবে না। একটা মানে আপনি হয়তো আমাদের এখানে খুব বেশি প্রচার হলো যে খুব পাঠক হয় তা কিন্তু না। ধরুন আপনার সবচাইতে মানে সার্কুলেটেড পত্রিকায় বা সবচাইতে প্রচারিত মানে টেলিভিশনও যদি দেখায়, পাঠক জিনিসটা হবে না। কেন হবে না? এটা একটা এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার পিছনে বিজ্ঞাপনের মাধ্যমে সম্ভব না। এখন ধরেন এখানে সমালোচনা সাহিত্যটা নাই, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। একটা বইকে যে ইন্ট্রোডিউস করে দিবে বা একটা ভূমিকা লিখবে, একটা সম্পাদনা করবে, ওই ধরনের সম্পাদক নাই। সমালোচনার জায়গাটা হবে যে একটা যে আউটসাইডের থেকে না, আলোচনাটাও তো হয় না অনেক সময়। ভালো আলোচনার একটা প্রভাব থাকে সমাজে, ধরুন ওই জিনিসটাও নাই আমাদের এখানে। এটা ধরুন একাডেমির একটা পত্রিকা আছে, বাংলা একাডেমির, তো ওই পত্রিকার যে সমালোচনার খুব প্রভাব তা কিন্তু নাই। হ্যাঁ, উত্তরাধিকার বা আরো হয়তো থাকতে পারে, শিশু একাডেমির আছে হয়তো পত্রিকা। আমি বলতেছি অন্যান্য জাতীয় গ্রন্থকেন্দ্রের আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে মানে এটা এত নির্দিষ্ট লেভেলে চলে, মানে এত ক্ষুদ্র গণ্ডির মধ্যে চলে, এটার কোনো বোঝা যায় না যে এখানে সাহিত্য হয়। এখন ধরেন এই অবস্থা কেন? এই অবস্থা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা তো রাজনৈতিক সংস্কৃতিটার উন্নতি ঘটলে এটা সম্ভব, এর পিছনে আর কোনো কারণ নাই। আমাদের হয়তো আমরা মধ্যমায়ের দেশ, অর্থনৈতিকভাবে আমরা কিছুটা এগুচ্ছি। এখন এগুনোর পিছনে অন্যান্য জিনিসগুলো আমাদের করতে হবে, মানে যেটা হচ্ছে জ্ঞানগত জায়গায় যে আমাদের প্রকাশনা শিল্পটা, লেখকের সম্মান এটা দেওয়া। একটা বই বের হওয়ার পর সত্যি যদি 300 কপিও বিক্রি হয় একটা বইয়ের, ধরেন, বা 200 কপিও বিক্রি হয়, বা ওই অর্থে একটা জায়গায় নিয়ে যাওয়া, ওই জিনিসটা সবচাইতে খুব গুরুত্বপূর্ণ। এখন ধরেন আপনি যদি একজন আমার বলতেছিল, মানে একজন লেখক লেখার বিল যা পায় এটা হচ্ছে লিফটম্যানের বেতনের চাইতে কম। আমি বলতেছি যে সে মজুরিটা
হয়তো তার সৌন্দর্যের মূল্য দিতে পারবে না বা তার সৃষ্টিশীলতার মূল্য দিতে পারবে না, সময়টার মূল্যটা যাতে দেয় আর কি, ওই জিনিসটা হওয়া উচিত। তাহলে হয়তো এইখানে পরিবর্তন কিছুটা সেই ঘটবে জায়গা আর কি। থেকে একটা সমস্যা আছে যে আমাদের বুদ্ধিভিত্তিক চর্চার যে মূল্যায়ন সেটা আমাদের ঘাটতি রয়ে গেছে, যে কারণে পেশাদারিত্বের জায়গাতেও যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছা যাচ্ছে না। না, আমার বেশ কয়েকদিন আগে আমার ইতালিয়ান এক ফ্রেন্ড আর কি, আর্টিস্ট, তার সঙ্গে আলাপ হচ্ছিল। বললো যে আমি অমুকের অমুকের বই পড়লাম, তার বললো অমুকের সাথে আমার কাজিনের খাতির আছে। তো আমরা বললো যে তুমি জানলা কিভাবে? এখন ধরুন আগ্রহের জায়গাটা কখন তৈরি হবে? বুদ্ধিভিত্তিক জায়গাটা তখনই হবে যখন হচ্ছে যে এই বুদ্ধিভিত্তির পিছনে তার শ্রমের মজুরিটা পায়। ওই জিনিসটা তো পাচ্ছে না এইখানে। এখন আমরা জানি না যে বাইন্ডার তাকে নিশ্চয়ই বেতন দেয়, কিন্তু লেখকের বইয়ের রয়্যালিটি কিন্তু এখানে বেশিরভাগ লেখকই পায় না। হিসাবেও ভুলভ্রান্তি থাকে, 300 চললে বলে যে এই তো গেল গোটা 50। গোটা 50। এখন লেখকের পক্ষে তো আর প্রকাশকের গোডাউনে যে দেখার সুযোগ নাই। না না, এটা তো স্বচ্ছতা। এটা হচ্ছে আপনি যখন পবিত্র জিনিসটা বলবেন, আপনি যখন বলতেছেন বইটা পবিত্র, যে প্রকাশ করছে সেও পবিত্র কাজটা করতেছে এবং যে বাজারজাত করছে সেও পবিত্র কাজটা করতেছে। এখানে হচ্ছে হ্যাঁ, এখানে হচ্ছে সততার ব্যাপারটা আছে। আহমদ ছফা একটা কথা বলতো যে কোন একটা ইন্টারভিউতে বলছিল যে একজন লেখকের কাছে আপনি কি চান বা একজন তরুণ লেখকের কাছে কি চান। উনি 3টা শব্দ বলছে, প্রথমত সৎ, দ্বিতীয়ত সৎ, তৃতীয়ত সৎ। এখন এই সততা আপনি একা পারবেন না, একটা সমাজ সম্ভব না। ফলে একটা সমাজের বিরাজমান বাস্তবতার মধ্য দিয়ে আপনার এই কাজটা করতে হবে, কিন্তু মিনিমাম সততা থাকা উচিত। আমি বলতে চাই যে এইসব ক্ষেত্রে আপনি ধরেন একটা পত্রিকার একবার এক বিদেশি পত্রিকার এক ফিচার রাইটার, সে আর্ট ক্রিটিক করে, তার সঙ্গে একবার কথা হলো। সে বলল যে আমারে একটা ইংল্যান্ডের একটা পত্রিকায় 4টা রিভিউ করি, আমি এত টাকা পাই, এটা দিয়ে আমার সংসার চলে, আমার গবেষণা চলে। কারণ আমাদের দেশে তো এই বাস্তবতা নাই, চিন্তাই করা যাবে না। এখন ধরেন এই বাস্তবতার মধ্যেও যে আমাদের লেখকরা লেখে, হ্যাঁ, আমার কাছে সবচাইতে তাজ্জব, মানে আমরা অ্যাবসার্ট একটা সমাজের মধ্যে আছি এবং এই সমাজটা হচ্ছে দেখাচ্ছে যে দেখো এই সমস্যার মধ্যে, এত কিছুর মধ্যেও মানুষ লিখছে, চিন্তা করছে, প্রকাশ করছে নানা মাধ্যমে। তো এটা হচ্ছে সেটা একটা বড় পাওয়া। কিন্তু যে আপনি যেটা বললেন যে সম্মানের কথা, আমরা মজুরি শব্দটা না বলে সম্মানীয় যদি বলি, সেটাও তো আসলে না, সম্মান তো দেওয়া হয় না। আমি মজুরি যদি বলি, মজুরি বলি, আপনি তো গুডউইলের তো অন্য ধরনের মূল্য আছে। হ্যাঁ, আমি বলি অর্থনৈতিক ভাবে, আইনগত ভাবে, যে আমরা বলি না মান থাকলে মানহানি ঘটবে, এরকম একটা। আমি বলতেছি যে ওই মজুরিটা, ন্যূনতম মজুরিটা দেওয়া উচিত। ভালো হচ্ছে। আমি যদি পত্রপত্রিকার কথাও বলি বা প্রকাশনার কথাও বলি, ব্যবসা যদি খারাপ হয়, ব্যবসা যদি খারাপ হয়, বছরে 4000 বই বের হয়, আর প্রকাশনের সংখ্যা বাড়বে কেন? হ্যাঁ, বাড়বে কেন? না, এটা একটা ভালো দিক। ধরেন আগের মতো ওই অবস্থা নাই। আমি বলতেছি কোন কোন ক্ষেত্রে আপনি যখন একটা আইডিওলজিক্যাল ফাইট করবেন, আমি মেধাটা দান করলাম সমাজের জন্য, হ্যাঁ, সম্প্রদানের জায়গায় আছে। তো এটা যখন উপাদান বা অন্যান্য আকার ধারণ করবে, হয়তো এটার ইয়ে হবে। আমি নেগেটিভলি দেখি না, মানে হ্যাঁ, এখন এই জিনিসটা তো করে না, অনেকে তো করে। বুদ্ধিভিত্তিক চর্চা, তারপরে যে এই জায়গাতে উত্তরণ, হ্যাঁ, না কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয়, কাউকে তো বিনিয়োগ করতে হবে। এটা লেখকরা তো এক প্রকার বিনিয়োগই করছেন, বিনিয়োগই করে। এটা হুমায়ুন আজাদ করুক বা আহমদ ছফা করুক, XYZ করুক, যে কেউ করুক, একটা জীবন তো উৎসর্গ। লেখাটা বেসিক্যালি একটা জীবন চাই। একটা জীবনের প্রতি তার কমিটমেন্ট আছে কিনা, দায়টা আছে কিনা, লায়াবিলিটিটা আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন ধরুন কেউ ইডিওলজিক্যাল পজিশনও থাকতে পারে, নাও থাকতে পারে, বা অন্য জায়গা থেকেও তো মানুষ লিখতে পারে। আমি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আলোচনা করছি যে শিশুদের একটু আলোচনা করতে চাই। ওই যে আমরা বিনিয়োগের কথা বলছি, সম্প্রদানের কথা বলছি, কাদের জন্য সম্প্রদান করছি? শিশুরাই তো আগামী দিনে আমার খুব সচেতন পাঠক হবে। তাদেরকে পাঠক হিসেবে আমরা কতটা, কারণ আমরা জানি যে যারা এই যে মানে বিভিন্ন রকম তৈজসপত্র বা কসমেটিক্স, যে মানে পারফিউম, এগুলি যারা উৎপাদন করেন, তার আগে থেকেই শিশুদেরকে তার ক্রেতা হিসেবে ঠিক করে যে এই ক্রেতাই তো 4 বছরের এই শিশুতে একসময় আমার বড় ক্রেতা হবে। পাঠক তৈরির ক্ষেত্রে তো শিশুদেরকে আমাদের লক্ষ্য স্থির করা দরকার। সেই জায়গা থেকে আমরা কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করি বা আমাদের দৃষ্টিভঙ্গিটা কি? বলছিলাম শিশুদের নিয়ে, আমাদের শিশুরা ধীরে ধীরে পাঠক হয়ে উঠবেন, এই জায়গায় আমাদের বিনিয়োগ, আমাদের
বিনিয়োগ শুধু না, লালন পালনের বিষয়টাও আসে। শিশুদের বলতে আমরা ছোটকালে ঠাকুরমার ঝুলি, সুকুমারের পাগলা দাশু, এসব জিনিস, যেমন সুকান্তের হরতাল, হ্যাঁ, এসব জিনিসপত্র মানে একটা ক্লাসিক্যাল বা একটা। একটু বড় হতে হতে হ্যাঁ, 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 আমাদের দেশেরও হ্যাঁ, অনেক, সাজিদুল করিমের হ্যাঁ, বই পড়েছি, হ্যাঁ, অনেক সর্দার জয়নুদ্দিনের ছড়া, সরদার মানে জয়নুদ্দিনের পড়েছি, ফয়েজ ভাই ছড়া, ফয়েজ আহমেদ, ফয়েজ আহমেদ, আলিমাম। আলিমাম, মানে হ্যাঁ, অনেকের হ্যাঁ। লেখা। এখন জিনিসটা হচ্ছে যে আমাদের এখন যে শিক্ষা পদ্ধতি, ওই শিক্ষা পদ্ধতির মধ্যে শিশুদের পড়ার আর অপশন নাই। ব্যাগের বোঝা বহন করার জন্য তার যে শক্তি ক্ষয় হয়, আর পিতামাতার যে শক্তি ক্ষয় হয়, হ্যাঁ। একই সঙ্গে শুধু শিশুর না, শিশুর পিতামাতারও শক্তি ক্ষয় হয় একটা শিশুর। তো বেড়ে ওঠার জন্য আমাদের মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটার খানিকটা পরিবর্তন করা দরকার, অন্তত পক্ষে প্রাথমিক বিদ্যালয় আমি একটা পর্যন্ত। গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, বা আমরা নিজেরাও জানি, আপনিও জানেন, আমিও জানি, যে ওটা পরিসংখ্যান সব সব স্কুলের ছিল, দেখে বলছে যে মানে বোর্ড নির্ধারিত বইয়ের বাইরেও 6টা 7টা 3টা 4টা বই স্কুলগুলো দিয়ে দিচ্ছে আলাদা, যেটা পড়ানোর কোনো দরকার নেই, বোর্ডও মানে পাঠ্যক্রমেই নাই, ওই ক্লাসে বইটা পড়াতে হবে এরকম কোনো কিছু পাঠ্যক্রমে তৈরি করা হয়নি। কিন্তু বাণিজ্যের কারণে আরো 7টা 4টা 5টা 3টা করে বই দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলে, এক এক স্কুলে এক এক রকম। না, এক এক স্কুলে বেতন তো এক ধরনের, ফলে বেতন যে বেশি নেয় সে বইয়ের পরিমাণটা একটু বেশি দেয়। আচ্ছা, আমি অনেক পড়াচ্ছি। হ্যাঁ, আমি অনেক পড়াচ্ছি, বা যে আমার ছেলে এই স্কুলে পড়ে, হ্যাঁ, তার অনেক বই। হ্যাঁ, হ্যাঁ, অনেক বই, মানে সে অনেক জানে। হ্যাঁ। আসলে বিষয়টা তা না। আপনি দেখবেন যে যে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে, সে যদি স্বাভাবিক বিকাশটা ঘটে একটা শিশুর, সে যদি একদম গ্রামাঞ্চলেও থাকে, দেখবেন যে সে কোনো না কোনোভাবে তার পাঠোভ্যাস, সে একদম মানুষ হয়ে উঠতেছে। হ্যাঁ, শিশু থেকে একদম পূর্ণ মানুষ হয়ে উঠতেছে। এখন ধরুন ওইখানে পড়লে যে পূর্ণ মানুষ হবে তা কিন্তু না। জিনিসটা হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিশুদের এই নানা ধরনের কারিকুলামের ভিতর দিয়ে যায়, ওটা হচ্ছে ওদের উপর খুব প্রভাব ফেলে। এখন বিনোদনের সুযোগটা কি? আপনার শিশুকে খেলতে দিলে বই ছিঁড়তে হবে, সে বই ছিঁড়বে, ওই সুযোগটা দিতে হবে। কিন্তু আমরা করি কি, ওইটা গোগ্রাসে গিলানোর চেষ্টা করি। এই যে গোগ্রাসে গেলানো, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে খুব ভালো গেলানোর, বিষয় যে বই যে ছেঁড়া। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি বলতেছি শিশুর ক্ষেত্রে আমরা কি অবশ্যই, করতাম। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই, শিশুর হ্যাঁ, ক্ষেত্রে। আমরা নৌকা বানাইছি বইয়ের পাতা ছিঁড়ে। হ্যাঁ। হ্যাঁ, ছোট থাকতে একটা নৌকা বানিয়ে দাও, হয়তো ছিঁড়েও দিছে যে আরেকটা কিনলো। আমি বলতেছি যে যে এই যে বিনোদনের জায়গাগুলা, এই বিনোদনের জায়গাগুলা নাই। আমরা করি কি, ওই শিশুকে দেখা গেল যে তার পাঠ্যসূচিতে যদি 10টা বই থাকে, তাকে গোগ্রাসে গেলানোর চেষ্টা করি, 3জন শিক্ষক নিয়োগ করি, সে যাতে আরো ভালো পড়তে পারে। এতে সে আসলে শিখতে পারে না, মুখস্থ ভিত্তিক শিক্ষা। হ্যাঁ, তার বদ হজমটা হয়। ফলে আমরা ধরেন এই যে বিচ্ছিন্নতা, এই যে পাঠের যেমন আগে অনেক আপনি মফস্বল শহরে পাঠাগার ছিল, এখন কিন্তু ওইটা নাই। একসময় গণউন্নয়ন গ্রন্থাগার ছিল, স্কুলের লাইব্রেরিগুলোতে বই থাকতো, প্রচুর বই থাকতো। হ্যাঁ। আমি যখন হাই স্কুলে উঠি, আমার এক শিক্ষক ছিল আলতাফ হোসেন, ম্যাথের শিক্ষক। উনি আমাকে প্রথম পড়তে দেয় হচ্ছে শরৎচন্দ্রের মহেশ আচ্ছা। গল্পটা, মানে গল্পগুচ্ছা একটা বইয়ের মধ্যে শরৎচন্দ্রের মহেশটা ছিল। এখন ধরেন তার আগে আমি হয়তো পারিবারিকভাবে কিছু বইপত্র পড়েছি, শিশু পত্রিকা, তারপর হচ্ছে নবারুণ। নবারুণ, হ্যাঁ, এই জিনিসগুলো তারপরে যে পড়েছে। রাশিয়া পত্রিকা ছিল উদয়ন। হ্যাঁ, উদয়ন, হ্যাঁ, উদয়ন ছিল না, আরো অন্যান্য আরো অনেক পত্রিকা, রকম হ্যাঁ, বইপত্র অনেক ছিল। জিনিসপত্র ছিল। ধরুন এই জিনিসগুলো পাঠের ফলে যেটা হয়, এক ধরনের রুচিটা সে দেখতে দেখতেই শিখে, তাকে জোর করে পড়ানোর ব্যাপার নাই। আপনার যদি একটা বিকাশের জন্য তার যে স্বাভাবিক যে সে ইচ্ছা করতেছে যে বাইরে যাবে, বা একজন শিশু সে বলে আমি খেলবো, সে ঠিকই খেলতে খেলতে শিখবে। একসময় তার আগ্রহ হবে যে এখানে কি লেখা ছিল, একটা পশু দেখলে চারপাশে এটা বই কি? রাখতে হ্যাঁ, হবে। শিশুরা হচ্ছে সরল এবং সবচাইতে প্রশ্ন প্রবণ। মানে শিশুরা হচ্ছে জানতে চায় এটা কি, এটা কি, এটা এই যে কি। প্রশ্নবোধক চিহ্নটাই শিশুদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। একটা শিশু জানে না যে সূর্যটা কেমন বা চাঁদটা কেমন দেখতে, সূর্যের সঙ্গে চাঁদের সম্পর্কটা কি, সে যে মুখস্থ মাছই করতেছে, চিনে না। মাছই চেনে না। এখন ধরেন এই অবস্থার ওই যে মধ্যে মাছ কোথায় যে থাকে? ফ্রিজে থাকে। হ্যাঁ, হ্যাঁ, কি করবে একটা, আমি হ্যাঁ। মানে খুব একটা দেখি না আর কি, মানে এটার ভবিষ্যৎটা খুব একটা ভালো না আর কি। অন্ততপক্ষে শিক্ষা পদ্ধতিটার পরিবর্তন করা উচিত, যেটা হচ্ছে যে মানে যেটা হচ্ছে খেলতে খেলতে শিখা। আমাদেরকে মার্বেল কিনে দিত ছোটকালে, 100টা মার্বেল কিনে দিচ্ছে, বলে মার্বেল গুনতে গুনতে তুমি যোগ বিয়োগ শিখো। হয়তো নানা আমরা রঙের মার্বেল। মার্বেল নিয়ে কিন্তু আমরা যোগ বিয়োগ শিখি নাই, কিন্তু খেলছি। শিশুদেরকে পাঠক হিসেবে তৈরি করা একটা রাষ্ট্রীয় চিন্তারই জায়গা।
রাষ্ট্র থেকেই চিন্তাটা রাষ্ট্র আসতে তো হবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে আসতে হবে এটা। উদ্যোগ নিতে হবে। এখন ধরেন অনেকগুলা কোথায় জানি একটা রিপোর্ট দেখলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাটা পড়ানো হয় না। হ্যাঁ, এখন বাংলা ভাষায় জানবে না, সে বাংলা কেন পড়বে? করবে। জিনিসটা বুঝছেন না আপনি? এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক ভাষা হচ্ছে বাংলা, কিন্তু নিজের দেশের মধ্যে বাংলাটা যে হারায় যাচ্ছে না, ওই দিকে বেসরকারি রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয় হ্যাঁ না, হ্যাঁ। না না, অনেক অনেক ইয়েতে যে বিদেশি মাধ্যমে বাংলা পড়ানো হয়। এখন বিদেশি মাধ্যমে যে বাংলাটা পড়ে, যে মাতৃভাষা জানবে না, তার পক্ষে ইংরেজি জানাও সম্ভব না। রবীন্দ্রনাথ যেরকম বলতো, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্তন। এখন ধরুন আপনি যদি বাংলা ভাষাটা ভালো জানেন, যে কোনো ভাষাই ভালো জানবেন এবং শিখতে বেশি দেরি হবে না। আমরা কিন্তু ওই কাজটা করি না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই জায়গাগুলোর একটা সংকট সেই আছে। জায়গা থেকে আমরা পাঠকের মৃত্যু নিয়ে কথা বললাম, পাঠকের জীবিত থাকা, পাঠক আছেন, পাঠক থাকবেন, লেখকও বিভিন্ন ভাবে পাঠকের কাছে এসে ধরা দিবেন তার ষষ্ঠ ইন্দ্রিয় পঞ্চেন্দ্রের মাধ্যমে। পাশাপাশি শিশুদেরকে পাঠক হিসেবে তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রের চিন্তার বিষয় হচ্ছে তার শিক্ষা পদ্ধতির পরিবর্তন আনতে হবে। সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা যেটা আমরা বলবো, তাকে বাংলা ভাষাতে পড়তে হবে, বাংলা ভাষাতে জানতে হবে, তাহলে তাহলে না সে বই পাঠ করবে বা বইয়ের প্রতি মনোযোগ হবে, বাংলা ভাষার বইয়ের প্রতি মনোযোগ হবে। সব বিষয়ে সব ভাষার বই পড়বে, কিন্তু বাংলা ভাষা তাকে জানতেই হবে। না, সব ভাষা পড়বে কখন? ধরুন একজন যখন তার নিজের দেশ ভাষা 7 বছর পর্যন্ত, আমার যেটা ধারণা, একটা ছেলেকে যদি 7 বছর পর্যন্ত শুধু বাংলার উপর জোর দেওয়া হয়, হ্যাঁ। বিদেশি ভাষা না পড়ানো হয়, সে মাতৃভাষাটা সবচেয়ে বেশি শিখতে পারবে। আরেকটা উদাহরণ দিই, ধরুন জাপান তো ইংরেজি ভাষা শিখে না। এবং আমার এক বন্ধু ফোন করলো, সে বললো যে কোন একটা বিশ্ববিদ্যালয়ের নাম ইংরেজি নাই, হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের নাম নাম ইংরেজি। ইংরেজি। এই যে কলোনি হয়ে আছি আমরা, উচ্চ আদালতে বাংলা ভাষার প্রচলন নাই, একটা এই কলোনিয়াল জায়গা থেকে, এই আমাদের ঔপনিবেশিক, মানসিকতা থেকে, বা আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ের নামগুলো, আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগের নামও হচ্ছে ইংরেজিতে বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, পাশাপাশি হচ্ছে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলা নামে আছে কিনা খুঁজে দেখতে হবে। অতীশ দীপঙ্কর একটা আছে নামে। এছাড়া এই মুহূর্তে মনে পড়লো, বাকি আরো দুই একটা থেকে যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।